Hare Krishna friends, welcome to Vicky Puja vlog. So today we are going to Mayapur ISKCON মন্দির। তো সকাল সকাল তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। ইছাপুর থেকে 6:50 কৃষ্ণনগর লোকাল ধরে নিলাম। দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। যে অনেকদিন ধরেই বলছিল যে চলো কোথাও ঘুরে আসি, বাড়িতে আর ভাল লাগছে না একা একা। তো আমি বললাম চলো মায়াপুর ঘুরে আসি তাহলে। হ্যাঁ সত্যিই তাই, একদমই ভালো লাগছিল না ঘরে, তাই জন্য দুজনে মিলে ডিসাইড করলাম যে কোথাও একটা ঘুরে আসবো। তাই দুজনে মিলে ডিসাইড করলাম যে মায়াপুর ঘুরে আসি, ওখানে মনটাও শান্ত হবে আর ভালোও লাগবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। আর স্টেশনে নেমেই আমরা খেয়ে নিলাম ডালপুরি। ডালপুরি 1 প্লেট 20 টাকা করে নিয়েছে। আর সত্যি বলতে ডালপুরিগুলো খেতে অসাধারণ ছিল। তো দুজনে 1 প্লেট করে খেয়ে নিলাম। তারপরে টাকা দিয়ে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে। তো টোটো আমরা রিজার্ভ করে নিলাম। আমাদের টোটো রিজার্ভে পড়েছিল 250 টাকা। আপনারা চাইলে শেয়ারেও যেতে পারেন, শেয়ারে পার হেড পড়বে 40 টাকা করে। এখানে অটোর অপশনও আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথে যেহেতু মাম্মাম ছিল তাই আমরা টোটো রিজার্ভ করেই গেছি, যাতে আমাদের হ্যারাসমেন্ট একটু কম হয়, কারণ সাথে অনেক লাগেজ ছিল। হ্যাঁ বন্ধুরা, লাগেজের জন্যই আমরা বেসিক্যালি এখানে টোটো ভাড়াটা করেছিলাম। আর সব থেকে বড় কথা, যেটা মায়াপুর যাওয়ার জন্য ঘাটটা পার করতে হয়, এখান থেকে আপনাদের ঘাট পার করতে লাগবে না। সো মাম্মাম ছিল আমাদের সাথে, যার জন্য আমি ঘাটটা একটু অ্যাভয়েড করেই চললাম। সো এখানেও খুব সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মায়াপুরের দিকে। মনটা এখন থেকেই ভালো লাগতে শুরু হয়ে গেছে, মন্দিরটা দেখলে তো আরও ভালো লাগবে। দেখতে দেখতে চলে এলাম অবশেষে মায়াপুর মন্দিরটার সামনে। দেখুন জাস্ট মন্দিরটা অসাধারণ দেখতে। আমরা মায়াপুর মন্দিরের প্রথম গেটের সামনে চলে এসেছি, গেট নাম্বার 1। এখান থেকে ঢুকলেই আপনাদের অনেকটাই সুবিধা হবে। দেখুন ভেতরে এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে, যেটা আপনি প্রবেশ করতে পারবেন 12টার থেকে 12:30টার মধ্যে, আবার বিকাল 4টের থেকে 4:30র মধ্যে। তো চলুন আগে গিয়ে কুপনটা কেটে নিই, নাহলে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো না। কুপন কাটা হয়ে গেছে আমাদের। আমরা 150 টাকার কুপনটা পাইনি, 80 টাকার কুপনটা নিয়েছি। 150 টাকার কুপন কাটতে হলে অনেক সকাল সকাল লাইন দিতে হবে। চলুন এবার রুমের উদ্দেশ্যে যাওয়া যাক। মন্দির থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে এই হোটেলটা আছে। হোটেলের নাম হচ্ছে SS প্লাজা। চলুন হোটেলের ভেতরটা, রুমের ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। সো রুমটা কিছুটা এরকম দেখতে। একটা কিং সাইজ বেড দেওয়া আছে এখানে, আর খুবই সুন্দর ইন্টেরিয়রও করা আছে। সো রুমের মধ্যে আপনারা টিভি, এসি, ওয়াইফাই এর মতন ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তার মধ্যে এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, আপনাদের লাগেজ রাখতে পারবেন। একটা ফুল সাইজ মিরর দেওয়া আছে, ক্যাটেল, চা করার জিনিস সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। চলুন এবার বাথরুমটা দেখে আসি কেমন। বাথরুমটা খুলতেই কিছুটা এরকম দেখা যাচ্ছে, খুবই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন কোমোড থেকে আরম্ভ করে হ্যান্ড শাওয়ার, ট্যাপ জল, এভরিথিং অ্যাভেলেবেল হেয়ার। আর খুবই সুন্দর একটা বাথরুম, স্ট্যান্ডার্ড বাথরুম। এখানে আরও অনেক কিছু প্রোভাইড করা আছে, একটা ব্রাশ, পেস্ট, 2টো টাওয়েল। দেন বাথরুমের মধ্যেই বেসিন আছে, মিরর আছে, এখানে আপনি ব্রাশ, হ্যান্ড ওয়াশিং দুটোই করতে পারবেন। তো মাম্মাম এখানে খেলা করছে। আর সব থেকে নজর করার বিষয় হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা দেখেই আমি রুমটা সিলেক্ট করেছি। রনিতকে বললাম হ্যাঁ এই রুমটাই আমার পছন্দ, আমি এই রুমটাই নিতে চাই। হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ইস্কন মন্দিরের ভেতরেও থাকতে পারেন। গদা ভবন, ঈশোদয় ভবন, আরও অনেক ভবন আছে, ইভেন কটেজও আছে। সেখানে আপনি 600 টাকার থেকে রুম স্টার্টিং পেয়ে যাবেন। যদি আপনাদের এই রুমের ভাড়া জানতে ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে ভাড়াটা জানিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা যদি মন্দিরের ভেতরে থাকতে চান তাহলে আপনাদের 60 দিন আগে রুম বুক করতে হবে। অনলাইনে রুম বুক করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের রুম পাওয়ার চান্সটা অনেকটা কম হয়ে যাবে, কারণ এখানে রুম সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো যদি মনে হয় আপনারা এখানে থাকবেন তো অনলাইন বুক করেই আসবেন। আর হঠাৎ করে দেখি ও আমাকে উকি মেরে ডাকছে, বলছে উইন্ডোটা খোলো, কারণ উইন্ডোটা ও বাইরের থেকে বন্ধ তো করে নিয়েছে কিন্তু খুলতে আর পারছে না। তারপর আমরা রেডি হয়ে নিলাম মন্দিরে যাওয়ার জন্যে। মন্দিরে যাওয়ার আগে 3জন মিলে একটু ফটো তুলে নিলাম।
অনেক দিন পর মাম্মামকে নিয়ে আমরা বেরিয়েছি, তো খুবই ভালো লাগছিল ব্যাপারটা। আর মাম্মামও খুব এনজয় করছিল ব্যাপারটা, আর খুব বদমাশিও করছিল, কারণ ও ওই কেরিয়ারের মধ্যে থাকতে চাইছিল না, খালি একবার এদিক আর ওই দিক করে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক, বাচ্চা মানুষ এইদিক আর ওইদিক করবে। তার মধ্যে এতটাই রোদ ছিল যে কি বলবো, মাম্মামের কথা মাথায় রেখে আমাদেরকে একটু তাড়াহুড়ো করেই ঘুরতে হচ্ছিল। তারপর আমরা গদা ভবনের দিকে চলে গেলাম, যেখানে প্রসাদ পাওয়া যায়। এসে তো দেখি প্রচুর লাইন। কি করব, লাইনে তো দাঁড়াতেই হবে, কিছু করার নেই। ভাবছি মাম্মামকে নিয়ে এই রোদের মধ্যে লাইনে দাঁড়াবো, কিন্তু বিশ্বাস করুন রোদ তো ছিল, কিন্তু এই গাছগাছালির মধ্যে এত ভালো লাগছিল লাইনের মধ্যে। কীভাবে লাইনটা চলে গেছে বুঝতেও পারিনি। এতটা ভিড় হয় না, যেহেতু রাস পূর্ণিমার সময় ছিল বলে অনেক ভক্তরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে। এইভাবে রাধে রাধে শুনতে শুনতে আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি গদা ভবনের ভেতরে। হ্যাঁ, এই দিকটার দিকে আমরা এসেছি, আর এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে প্রসাদ দেওয়া হয়। আর হ্যাঁ, সকালে যে টিকিটটা আপনারা কেটেছিলেন অথবা কুপনটা আপনারা কেটেছিলেন, ওই কুপনটা কিন্তু এখানটায় জমা নিয়ে নেবে। ওদের কাছে এই কুপনটা হাতে দিয়ে আমরা এগিয়ে গিয়ে দেখতে পারবেন সামনে হাত ধোয়ার জায়গা আছে। সুতরাং আমরা হাত ধুয়ে গদা ভবনের ভেতরে প্রবেশ করে গেলাম। দেখুন গদা ভবনের ভেতরটা এরকম লাগে। অ্যাকচুয়ালি এটা প্রসাদ হলের মধ্যেও লাইন। আজকে ভীষণ লাইন ছিল, কিছু করার নেই, বললাম রাস পূর্ণিমা যে ছিল। চলো, হাতে আমাদের থালা চলে এসেছে। আমার হাতে দুটো থালা দেখতে পাচ্ছেন, কারণ রনিত ভিডিও করছিল আর মাম্মামও ওর কাছেই ছিল। দেখতে দেখতে আস্তে আস্তে যত কটা প্রসাদ ওখানে আছে আমাদেরকে থালাটার মধ্যে দিয়ে দিচ্ছে। বেসিক্যালি এখানে আপনারা 80 টাকার থালার মধ্যে ভাত, ডাল, বেগুনের চপ, পায়েস, রুটি, একটা মিক্স সবজি পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এখানে পনিরের সবজিও দেওয়া যায়। তারপর গিয়ে আমরা সিট বসে পড়লাম। এখানে অনেক সিট আছে, আপনারা যেখানে সেখানে বসতে পারেন। এই যে আমাদের দুজনের মহাপ্রসাদের থালিটা। তারপর আস্তে আস্তে আমরা প্রসাদটা গ্রহণ করতে শুরু করে দিলাম। প্রসাদটা সত্যি খেতে খুবই অসাধারণ অথবা অপূর্ব খেতে ছিল। প্রসাদটা খেয়ে তো খুবই মন শান্তি লাগছিল, কিন্তু মাম্মাম খুব দুষ্টু করছিল। দেখুন ক্যামেরার দিকে তাকিয়ে কী সব বলছে, আমি নিজেও জানি না ও কী বলছে। আপনারা যদি জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়ার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দির ঘোরার জন্য। মায়াপুরের মন্দিরের ভেতরে আপনারা এরকম ছোট ছোট অনেক স্টল পেয়ে যাবেন, যেখানে আপনারা গোপী ড্রেস কিনতে পারবেন, আরও অনেক কিছু কিনতে পারবেন। ছোট ছোট স্টলের ওখানে আমার দাম জানা নেই, কারণ আমি জিজ্ঞাসা করিনি। আমার সেরকম কিছু কেনার ছিল না, তাই আমি কিছু কিনিও নি। আস্তে আস্তে সন্ধ্যা হয়েও এসছে, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, কিন্তু আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি। যার কারণে মন খারাপ করে এগিয়ে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। নেক্সট টাইম যদি আসি আরতি দেখার অবশ্যই চেষ্টা করব, আর যদি ভাগ্যে থাকে। এখান থেকে নিয়েছিলাম মোমো। 10টা মোমো দিয়েছিল 60 টাকার বিনিময়। মোমোগুলো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে। এই হলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভেতরে সমুদ্র মন্থনের উপরে আপনাদেরকে ভিডিও দেখানো হবে। আপনারা চাইলে এই এক্সপিরিয়েন্সও করতে পারেন। টিকিট মূল্য মাত্র 40 টাকা। আমরা করিনি, কারণ মাম্মাম ছিল আমাদের সাথে, ওর চোখে লাইট পড়বে ওই কারণে।
তারপর আমরা আস্তে আস্তে রুমের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আবার কালকে আমাদের সকাল সকাল উঠে বেরোতে হবে বাড়ির দিকে। সো হে গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, কালকে হেক্টিক জার্নিটা চলে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টটা কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা জানতাম না এটা, বাট হঠাৎ করে দেখি ওরা বলছে আপনাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল ব্রেড আর অমলেট উইথ সস। ব্রেড অমলেটটা অ্যাভারেজ ছিল। তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম তিনজনে মিলে। টোটো বুকিং করা হয়েছিল সাইট সিনের জন্য, টোটোওয়ালা চলেও এসেছিল, জাস্ট নিচে যাওয়ার এবার পালা। তো চলো নিচে উঠে পড়েছি। এবার আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে শিব মন্দির, শিব ডোবা মন্দির। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা বারণ আছে, যার কারণে ভেতরটা দেখাতে পারলাম না। এবার আমরা চলে এসেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। ভেতরে অনেক রাধাকৃষ্ণর মন্দির আছে। জায়গাটা সত্যি খুবই শান্ত ছিল। ভিতরে ঢুকে অনেকটাই ভালো লাগছিল। ভেতরে অনেকে রাধাকৃষ্ণ নাম গানও করছিল। এইটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। চলে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি। এটাকে আরেক কথায় গুপ্ত বৃন্দাবনও বলা যায়, কারণ এখানে আছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড এবং গিরি গোবর্ধন পর্বত। এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত। এখানে অনেকেই পুজো দেয়, দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকে পুজো দিয়েছে মালা দিয়ে, অথবা ধূপকাঠি দেখেও আপনারা পুজো দিতে পারেন। তারপর আমরা চলে আসলাম বল্লাল সেনের ঢিপিতে। এটি সেন বংশের রাজা বল্লাল সেনের আমলের প্রাসাদ, যেটি আজ ভগ্নপ্রায়। প্রাসাদটি মাটির নিচে চাপা ছিল। 1982 থেকে 1989-এর পর খননের পর এই প্রাসাদটিকে দেখতে পাওয়া যায় কিছুটা এই অবস্থায়। আজকে লাস্ট গন্তব্য ছিল এইটা, যেটা দেখে খুবই ভালো লাগছিল, কারণ এখানে একটা সময় হয়তো অনেক বড় বাড়ি বা রাজবাড়ি ছিল। আপনারাও এখানটায় গিয়ে ঘুরে আসতে পারেন, এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিওতে।